আজ মহালয়া, পবিত্র মহালয়া। পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। দেবীপক্ষের সূচনা হতে চলেছে। এই সন্ধিক্ষণে অনেকেই তর্পণ করেছেন, জলাশয়ে গিয়েছেন, অবগাহন করেছেন। তো এই পবিত্র লগ্নে ঋগ্বেদের সেই মহতি উচ্চারণ, বহুজন হিতায় বহুজন সুখায় চ প্রার্থনা জানিয়ে শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছে। শুভ হোক, মঙ্গল হোক, আমরা যত সহজে উচ্চারণ করতে পারি বলি, বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য ততটাই জটিল, কঠিন, সহজে বোঝা যায় না। আমরা আমাদের নিজেদের ভালো, নিজেদের মঙ্গলটাকেই বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গলের সঙ্গে গুলিয়ে ফেলে। ভাবি, আমার ভালো হলে, আমার মঙ্গল হলে তবেই বিশ্বব্রহ্মাণ্ডের মঙ্গল। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা অত্যন্ত জটিল। আমরা লার্জার পিকচারটা দেখতে পারি না, দেখার চেষ্টা করি না। এই মহাসৃষ্টিতে একটি পিপীলিকার যা মূল্য, একটি গাছের পাতার যা মূল্য, মানুষেরও কিন্তু তাই মূল্য, একই রকম। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিনাশকর্তা, এই রূপকের মাধ্যমেই তো সংক্ষেপে বিশ্বব্রহ্মাণ্ডের যে প্রক্রিয়া, কার্যকলাপ, রহস্য ব্যক্ত করা হয়েছে। তো এখন কিসের প্রক্রিয়া চলছে? কেউ ভাবছেন ব্রহ্মা, আমার জন্য এখন ব্রহ্মা নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে, মুনাফা সৃষ্টি করছে আমার জন্য, মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ার হচ্ছে। আবার কেউ কেউ ভাবছেন, বেশিরভাগ সিংহভাগ জনতাই ভাবছেন যে বিনাশ হচ্ছে আমাদের। বিনাশ, বিনাশকারী শক্তি আমাদের বিনাশ করছে, তাই তো? আবার কেউ কেউ ভাবছেন, না, ভালোই তো আছি, বিষ্ণু আমাকে পালন করে চলেছেন। দৃষ্টিভঙ্গির বিষয়। তো এই ভিডিওর বিষয় বলে দিই। এসএসসির উত্তরপত্রে ঘাপলা, ইচ্ছাকৃত ঘাপলা বলে আমার মনে হয়। আপনারা কি ভাববেন আপনাদের বিষয়? তা এই যে এসএসসিকে নিয়ে, শিক্ষক নিয়োগ নিয়ে সরকারি ক্ষেত্রকে বিনাশ করার যে প্রক্রিয়া, সেটা নিশ্চয়ই কারো কারো কাছে, কতিপয়ের কাছে একটা দারুণ সুযোগের সৃষ্টি, আরো বেশি ধনী হওয়ার সৃষ্টি, সুযোগ। যাদের কাছে পুঁজি আছে, যাদের কাছে সুযোগ আছে, যাদের কাছে ক্ষমতা আছে। আর সিংহভাগের কাছে কিন্তু বিনাশের একটা বার্তা আমরা পাচ্ছি, উপলব্ধি করছে। কিসের বিনাশ? জীবিকার বিনাশ, জীবনের বিনাশ, সুযোগের বিনাশ। এই রিসেট প্রক্রিয়া, যেটা নতুন বিশ্ব ব্যবস্থা, আমার মাঝে মাঝে কেন মনে হয়, অবশ্যই মনে হয় যে এটা একটা অঙ্গ, মহাকালের যে কর্মপদ্ধতি তারই অঙ্গ হিসেবেই এর আবির্ভাব। এটা অনিবার্য ছিল। আমরা যেভাবে আত্মসুখে গা ভাসিয়ে দিয়েছিলাম, ভোগবাদে গা ভাসিয়ে দিয়েছিলাম, উন্নতি অগ্রগতিকে যে চোখে দেখা শুরু করেছিলাম,
বহুজন হিতায় বহুজন সুখায় চ থেকে দূরে সরে গিয়েছিলাম, এখনো দূরে সরেই আছি ব্যতিক্রম বাদ দিয়ে। তাতে করে এই শিক্ষাটা অনিবার্য ছিল, এবং যারা এটা কায়েম করছেন তাঁদেরও যে খুব তারাও যে একেবারে অমর এমনটা নয়, তাদেরও সময় আসবে, তারাও খুব তাদের কর্তৃত্ব তাদের ক্ষমতাকে ধরে রাখবার জন্য তারা খুব ডেসপারেট হয়ে উঠেছেন। আর এই কারণেই ভয়ে ভয়ে জনতা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে তার জন্য সার্ভেলেন্স স্টেটের ব্যবস্থা করেছেন, সিসিটিভির ব্যবস্থা করেছে, ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলছে। তারাও যে খুব একটা নিশ্চিন্তে আছেন এমন নয়, তাদের সিংহাসনও টলমল আগামীতে আরো টলমল হয়ে উঠবে। এবারে প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে নবম দশম একাদশ দ্বাদশ যে পরীক্ষা হয়ে গেল, যথাক্রমে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, উভয় ক্ষেত্রেই উত্তরপত্র আপলোড করা হয়েছে আলোচনার জন্য। খুব নিরামিষ ব্যাপার আর কি মনেই হতে পারে। কিন্তু আপনারা যদি প্রথম দিকের এসএসসি গুলোর কথা ভাবেন এবং এখনকার এসএসসির সঙ্গে তুলনা করেন, দেখবেন আকাশ পাতাল পার্থক্য। আগে এসএসসি ছিল 2000, 2001, 2, 3 এসএসসি ছিল, এখন এসএসসি, কারণ এটাকে বাতিল করার সময় এসেছে, এই সিস্টেমটাকেই ওরা তুলে দেবে। আর তাই সেই সময় উত্তরপত্র আপলোড করে করে এরকমের পর্যালোচনা হতো, আপলোড করার সুযোগ ছিল। একদম প্রথম দিকে কজনের হাতে মোবাইল ছিল, কজনের হাতে স্মার্টফোন ছিল, কজনের ইন্টারনেট অ্যাক্সেস ছিল, কজন অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারতেন না তো। একদম আদির কথা বলছি। তাহলে এখন এই যে ডিজিটাইজেশন এবং অনলাইন সমস্ত কিছু মিলিয়ে যে একটা দারুণ সুযোগ এসেছে, সেই সুযোগের সদ্ব্যবহার ওরা করবে না? আপনিও করছেন। আপনার আমার ক্ষেত্রে বড়জোর কি একটু টাকা পাঠানোর সুবিধে হচ্ছে, অনলাইন কেনাকাটা করছেন, এই পর্যন্তই। আর ফেসবুক করছেন, কেউ কেউ ব্লগিং করছেন, কিছু কামাচ্ছেন। কতিপয়, বেশিরভাগই সময় নষ্ট হচ্ছে গেম খেলে। যুব সমাজ, কিশোর কিশোরী কোন দিকে যাচ্ছে সেটা বুঝতেই পারছেন। কিন্তু মূল সুবিধাটা হয়েছে ওদের, ওরা এটাকে কাজে লাগিয়ে যেমন মগজ ধোলাই করছে, তেমন করে ডিভাইড অ্যান্ড রুল খেলছে, তেমন করে এই টেকনিক্যাল গ্লিচ থেকে শুরু করে এই বিভিন্ন রকমের খেলাগুলো, উত্তরপত্র আপলোড করে মতামত চাওয়া এবং তার মাধ্যমে মামলার সুযোগ করে দেওয়া, এগুলো ওরা খেলছে এবং ওদের পাল্লাটাই অনেক ভারী। কিরকম? যদি আপনারা উত্তরগুলো দেখেন, নবম দশমের যে উত্তর, বাইলে একাদশ দ্বাদশের যে উত্তরপত্র আপলোড করা হয়েছে, সেসব যদি দেখেন তাহলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে ইচ্ছাকৃতভাবে উভয় ক্ষেত্রেই, একাদশ দ্বাদশের ক্ষেত্রে তো খুব জানা প্রশ্নের, সবাই কম বেশি জানেন, না জানার কিচ্ছু নেই। নমুনা আপনারা জানেন, আমি সেই সময় নষ্ট করব না। সেক্ষেত্রেও ভুল কেন? যাতে করে মামলা করার সুযোগ তৈরি হয়। ওরা ইচ্ছে করে মামলা করার সুযোগ দিতে চাইছে। প্রতিটি পেপারে 100 টাকা করে ধরলে যদি 4-5টি প্রশ্ন এরকম ভুল থাকে, তাহলে 400-500 টাকার গল্প হয়, তাই তো? চ্যালেঞ্জ করে। তো এবার এত এত পরীক্ষার্থী, এবার হিসেব করুন আবার কত রকমের খেলা। এবং এই করতে গিয়ে, মামলাবাজি করতে গিয়ে নিয়োগ শিখেই
এটা নিয়ে চলবে, জল ঘোলা চলবে। ইতিমধ্যেই দেখবেন ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট, সোশ্যাল মিডিয়া তো রয়েছেই, ওদের পরিত্রাতা গুলিয়ে দিয়ে ঘুলিয়ে দিয়ে কার্যকলাপ দারুণভাবে সফল হচ্ছে। তো এইটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এইটা আমার মনে হয় আপনারা ভিন্ন মত পোষণ করতেই পারেন, যারা আশা করে আছেন যে এইখান থেকে একেবারে পুরোপুরি যত সংখ্যার কথা বলা হয়েছে ভ্যাকেন্সি, ঠিক সেই সংখ্যকই নিয়োগ হবে। এই খিচুড়ি নোটিফিকেশনের মাধ্যমে প্রেশার এবং এক্সপেরিয়েন্সড উভয়কে নিয়ে যে নোটিফিকেশন, আমি তা মনে করছি না, প্রথম থেকেই বলে আসছি। আর আমার যে মনে করা যে পর্যবেক্ষণ, সেই ব্যাপারটাই প্রতিদিনই একটু একটু করে শক্তিশালী হচ্ছে। মানে ওরা ইঙ্গিত দিয়ে দিচ্ছে, তবুও অনেকেই বেশিরভাগই বুঝতে চাইছেন না। ওই যে আশায় বাঁচে চাষা, প্যান্ডোরাস বক্সের যে কাহিনীটা, সেখানে প্যান্ডোরা যখন বুঝতে পারলো সমস্ত ভালো ভালো পরীগুলো, ভালো ভালো শক্তিগুলো বাক্স থেকে সব উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে, জিউস বাক্সটি খুলতে বারণ করেছিলেন প্যান্ডোরাকে। কাহিনীটা আপনারা জানেন, এটি গ্রিক লিজেন্ড। তো সেই সময় তিনি যখন উপলব্ধি করলেন এ তো আমার খোলা উচিত হয়নি, তাড়াতাড়ি করে বন্ধ করে দিলেন বাক্সের ডালাটি। তখন দেখা গেল কি সমস্ত ভালো ভালো পরীগুলো পালিয়ে গেছে, যেগুলো বন্দী ছিল। শুন, পাশাপাশি ভয়ঙ্কর ভয়ঙ্কর যেগুলো, সেগুলোও গেছে, মানে একেবারে ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। হুম, শুধু একটি মাত্র পরী, মানে একটি মাত্র শক্তি বাক্সের মধ্যে বন্দী হয়ে গেল, সে যেতে পারলো না। ওই যে প্যান্ডোরা শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছিল, সেটা কি বলুন তো? সেই পরীটির নাম আশা পরী। আশা, হোপ, এই নিয়েই তো মানুষ বেঁচে আছে। তো এই ক্ষেত্রে এই নিয়োগ হবে, এটাও একটা আশার গল্প, পরীর গল্প। তো আশা করাটা আমি অন্যায় বলছি না, মানুষ আশা করেই বাঁচে, কিন্তু পরবর্তী লাইনটা ভুলে গেলে চলবে? এই ক্ষেত্রে আমি অন্তত বলবো, বারবার মনে করিয়ে দেব, যাতে করে আপনারা বিকল্প জীবিকার কথা ভাবেন। যারা এখনো এই এসএসসির মাধ্যমে স্থায়ী শিক্ষক পদে নিয়োগের স্বপ্ন দেখছেন, তাদেরকেই বলছে কি লাইন, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। এই লাইনটাও কিন্তু মনে রাখতে হবে। শুধু হোপ ফর দ্য বেস্ট বললে হবে না, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট এটাও বলতে হবে। কেন? এই কারণে। এবারে দেখুন, আরো কিছু ইঙ্গিত আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারা প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট এর কথাও ভাবতে পারেন। নইলে কিন্তু দেরি হয়ে যাবে। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম ইন ইউর হ্যান্ড টু স্কার a new initiative, venture, alternative profession। কি এক এক করে বলি, ডেভেলপমেন্টগুলো কি কি হচ্ছে আপনারাও বিলিয়ে নিতে পারবেন। আপনারা জানেন যে গ্রুপ সি শিক্ষকদের ক্ষেত্রে, যাদেরকে মানে সিডি আর কি, অশিক্ষক কর্মচারী বা শিক্ষাকর্মী যেভাবেই বলুন, তাদের পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কারণ তাদের মধ্যে নাকি এতটাই দুর্নীতি যে যোগ্য অযোগ্যর ভাগ করা যায়নি, যেটা শিক্ষকদের মধ্যে করা হয়েছিল। তো তাদের ক্ষেত্রে কি মাননীয়া বলেছিলেন যে একটা ভাতা দেওয়া হবে। মানে কি করবেন, মাইনে বন্ধ হয়ে গেছে, 20,000, 25,000 এরকম ভাবে, সিএ গ্রুপ সির ক্ষেত্রে 25, গ্রুপ ডির ক্ষেত্রে 20, এরকম একটা ভাতার প্রস্তাব তিনি দিয়েছিলেন এবং সেভাবে পদক্ষেপও নেওয়ার কথা চলছিল। সেই সময় দেখুন সঙ্গে সঙ্গে মামলা করে আদালতের দ্বারস্থ হয়ে বিরোধী দল
বিকাশ বাবু আপনারা জানেন লড়াই করছেন স্বচ্ছতার জন্য, নিয়োগ দুর্নীতিকে দমানোর জন্য। ওরা লড়াই করছেন, মিডিয়া সেভাবেই ওদেরকে প্রজেক্ট করছে। বাস্তবে তারা যে আসলে দিদিমণি মাননীয়ার সঙ্গে এক হয়ে কাজ করছেন সমস্ত রাজনৈতিক দল, সেটা আরো বারবার করে কিন্তু প্রমাণিত হচ্ছে। এতে কি হলো, বন্ধ করে দেওয়া হলো কি না, ওটা করা যাবে না, স্টে দেওয়া হলো। এতে করে কার লাভ হলো? জনতাকে বোঝানো হলো যে কি না, এরা হচ্ছে সব তৃণমূলের লোক, তাই তো, তৃণমূলের লোক দুর্নীতি করে সিডিতে চাকরি পেয়েছে। ওইটা অর্থাৎ রাজনৈতিক দলের মোড়কে খেলাটা হচ্ছে। যেমন বাংলাদেশে রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি মোড়কে খেলা হয়, এখনো হচ্ছে। তো এখানেও একই রকম মোড়কে খেলা হচ্ছে। তো ঠিক হয়েছে, এরা হচ্ছে সবাই দিদির অনুগত, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, দুর্নীতি পরায়ণ। ফ্রেশাররা যারা চাকরি পাননি, বঞ্চিত, তারা গর্জে উঠলেন। শিক্ষকদের মধ্যে যে অজস্র ভাগ, বেশ কেউ ভাবলেন না যে এরা সাধারণ মানুষই, আদানি আম্বানির লোক নয়। আর দুর্নীতি খুঁজতে গেলে সবচেয়ে বড় দুর্নীতি পরায়ণ মানুষ হচ্ছেন বিলিয়নিয়াররা। সাধারণ মানুষকে শুষে লুটে তারা সম্পদের পাহাড় গড়ান। আদানি আম্বানি, বিলিয়নিয়ার, বিল গেটস, এদের এরা ধরা ছোঁয়ার বাইরে। এদের দুর্নীতি তদন্ত হয় না, করা যায় না, এরা আইন বানায়। তো সেটা আমরা ভুলে গিয়ে নিজেদের মধ্যে খেয়েই করলাম। এতগুলো পরিবারের কি হবে, মানবিকতার কি হবে, রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড, রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড, যেটা এনশ্রাইন্ড আছে সুপ্রিম কোর্টের, সেটার কি হবে? এসব প্রশ্ন না করে আমরা দলবাজিতে মত্ত হয়ে গেলাম এবং তাদের ভাতাটা বন্ধ করে দেওয়া হলো স্টে দিয়ে। খুব খুশি হলেন তো, অনেকেই খুশি হয়েছিলেন। এবার কেউ যে আসলে খানাটা সবার ঘাড়েই নামবে তখনও কেউ বুঝতে পারেননি, এখনো কেউ বুঝতে পারছেন না। সেটাই স্বাভাবিক। আত্মসুখে মগ্ন থাকলে, নিজের সুবিধে ছাড়া অন্য কিছু না ভাবলে লার্জার পিকচারটা দেখা যায় না। বন্ধ হলো। এবার দুদিন আগেই ওই স্টে অর্ডারের যে সময়, টাইম ফ্রেম, সেটা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আবার আদালত, হাইকোর্ট, অমৃতা সিং সম্ভবত বিচারক, তিনি আবার স্টে দিয়ে দিলেন 4 মাস 10 দিন, মানে আরো বাড়লো এই স্টে এর মেয়াদ। এরকম 4 মাসের উপরে বাড়লো। এতে কার সুবিধে হলো? মাননীয়ারই সুবিধে হলো। কারণ ওই যে 20-25 হাজার করে যদি দেওয়া হতো এতজন শিক্ষককে, কত টাকা বেরিয়ে যেত বলুন দেখি প্রতি মাসে মাসে। সামনে ইলেকশন, খরচাপাতি আছে, ক্লাবে ক্লাবে টাকা দিচ্ছেন উনি, আরো অন্যান্য অনেক কাজকর্ম রয়েছে। তো এই ক্ষেত্রে তাহলে বিরোধী দল বলে যাদেরকে আপনারা মনে করেন, তারা কার সুবিধে করে দিচ্ছে? বিরোধী দলের উকিল বলে যাদেরকে মনে করেন, তারা কার সুবিধে করে দিচ্ছে? তারা তো একসাথেই কাজ করছে, সেটা কি এখনো বুঝতে পারছেন না? অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন, রাজনৈতিক দলের অন্ধত্ব থেকে বেরিয়ে আসুন, নইলে কিন্তু সংঘবদ্ধ হতে পারবেন না, লড়াই করতে পারবেন না, যা একান্ত জরুরি। এটা গেল স্টে অর্ডারের গল্প। গ্রুপ সি, ডি, আপনি ভাবছেন আমি তো যোগ্য শিক্ষক, আমি তো ওর মধ্যে পড়ি না, কিন্তু আপনারও বিপদ আছে। 31শে ডিসেম্বরের পরে কি হবে জানেন? জানেন না। আপনারা ভাবছেন বোধহয়। হ্যাঁ, এবারে আসছি পরবর্তী খেলায়। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট সুপার নিউমারারি পোস্টের ক্ষেত্রে কোনো দখলদারি করেনি, বলেছে হ্যাঁ রাজ্য মনে করলে সেটা ক্রিয়েট করতে পারে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, সুপার নিউমারারি পোস্ট। অর্থাৎ রাজ্য জরুরি ভিত্তিতে কোনো দপ্তরে পদ তৈরি করতে পারে। পদ তৈরি করে এইরকম যে সিচুয়েশনে এখন কর্মচারীরা রয়েছে, শিক্ষকেরাও তো কর্মচারী বা অশিক্ষক বা শিক্ষাকর্মী, এদেরকে নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে সুপার নিউমারারি পোস্ট বলা হয়। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও ইউটিউবেই আছে।
বেশ ভালো কথা, ওটা কিন্তু খুলে রাখা হয়েছে, মূলও ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু খেলাটা খুব ইন্টারেস্টিং। এবার কি হলো, যদ্দূর আমি জানি, যদ্দূর আমি দেখলাম আর কি, এই সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করার জন্য প্রপোজাল এসেছে, সরকার দিয়েছে যে এবার দরকার ওই যে 31শে ডিসেম্বর যারা যোগ্য শিক্ষক, যোগ্য তারা পরীক্ষাও দিয়েছেন, যোগ্য হয়েও পরীক্ষা দিয়েছেন, কিন্তু ওই যে কেন যোগ্য তারও নাকি নির্দিষ্ট প্রমাণ নেই, অযোগ্যর প্রমাণ আছে, যোগ্যের নাকি প্রমাণ নেই। যদি যোগ্যের প্রমাণ নেই বলে আছে বলছেন, আর যদি প্রমাণ আছে তাহলে কেন তাদের আবার পরীক্ষা দিতে হলো? তাদেরকে তো ডাইরেক্ট তাদের কর্মস্থলে বহাল করাই যেত যে না এরা যোগ্য, তা তো হলো না। পুরো প্যানেলই খেলাটা বুঝতে হবে। তো এবার সেখানে কি হচ্ছে, আমি যতটা দেখলাম, ভুল হলে মার্জনা করবেন, মূল ব্যাপারটাকে ধরবেন, যে সেখানে 10,815 এইরকম পোস্টের কথা বলা হচ্ছে, সুপার নিউমারারি ক্রিয়েট করা হবে। কিন্তু যোগ্য শিক্ষক মানে তথাকথিতভাবে যোগ্য ওরা যেভাবে ভাগ করেছে তার সংখ্যাই তো 15,000, আমি যতদূর জানি 15,000-এর কম হবে না যারা এখনো চাকরি করছেন, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা মাইনে পাচ্ছেন। তো তাদের কথা ভেবেই যদি এই সুপার নিউমারারি পোস্টের ব্যাপার বলা হয়, আমি ধরলাম তাদের কথা ভেবেই বলছে, সবার তো হবে না, সবার হলে তো আরো অনেক সংখ্যা হবে, হতো। কিন্তু সেক্ষেত্রে তো মিলছে না, অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 5,000 কম পড়ছে। তাহলে কি হবে? মামলা হওয়ার কথা, আমি যতদূর জানি মামলা হয়ে গেছে, এ বিষয়েও মামলা হয়ে গেছে। ওরা মামলা করে মানে মামলা করার পরিস্থিতি ইচ্ছে করে তৈরি করছে, সেটা কি আপনারা এখনো বোঝেননি? সর্বক্ষেত্রে আদালতকে কাজে লাগানো হচ্ছে, সেটা বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, এই হোক সেই হোক। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্র সংসদ কোন গাড়ি করে ব্যবহার করছে, কি বিলাসবহুল গাড়ি করে প্রচার করেছে, কি করেছে, সেখানেও আদালত, মানে আদালতকে জীবনযাপনের সর্বত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ভ্যাকসিন পবিত্র বলে আমরা ধরে বসে আছি এবং সেইভাবে আমরা আচরণ করেছি করোনা কালে, একই রকম ভাবে শিক্ষিত ভদ্র যাদের শিক্ষাগত ডিগ্রি আছে, যোগ্যতা আছে, এবং সেইভাবে তাদেরকে এমন করে মগজ ধোলাই করা হয়েছিল যে আদালত মানেই পবিত্র, তার উপরে কথা বলতে নেই, আদালত একেবারে নিরপেক্ষভাবে কাজ করে। কিন্তু আদালতও যে আসলে এই শক্তির আর্থসামাজিক নিয়ন্ত্রণ যারা করছে এই মুহূর্তে, জায়নির শক্তি, পুঁজিবাদী জায়নির শক্তি, তাদেরই যে প্রতীক, তাদের হয়েই যে কাজ করছে, সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না। আর ভাবতে পারি না বলেই আমরা নিজেদের মধ্যে মারামারি করি, কোন্দল করে, দলাদলি করি, আর ওরা সেই ডিভাইড অ্যান্ড রুল করে আমাদেরকে খেলতে থাকে, আর আমরা সেটা বুঝতে পারি না। এটাই একটা প্রক্রিয়া, এটা হওয়ারই ছিল। তাহলে সেটাও মামলা হয়ে গেল যতদূর জানি। তাহলে কি হলো, অর্থাৎ সুপার নিউমারারি পোস্টও কিন্তু আর বিষ বাও জলে হয়ে গেল। এবার আরো খেলা আছে। কি খেলা? দেখবেন যখন খিচুড়ি নোটিফিকেশনটা বেরিয়েছিল এসএসসির, আমি তখনই সতর্ক করে বলেছিলাম যে আলাদা পরীক্ষা হওয়ার কথা উচিত ছিল। কারণ এই 2016 যারা প্যানেল বাতিল, তাদের জন্য যদি মনেই হতো সত্যি সত্যি ওরা যোগ্যতার ভিত্তিতে লোক নেবে, শিক্ষক নেবে, শিক্ষাকর্মী নেবে, তো তাদের জন্য একটা সেপারেট পরীক্ষা হওয়া উচিত ছিল। সেটা না করে ফ্রেশারদেরকেও তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এবং 10 নম্বরের এক্সপেরিয়েন্স হিসেবে যারা কর্মরত শিক্ষক ছিলেন বা আছেন, এখনো বেশি দিন থাকবেন না তেমনই বলা আছে, তাদেরকে 10 নম্বরের একটা অতিরিক্ত সুবিধে দিয়ে বসার সুযোগ করে দেওয়া হবে। পরীক্ষা কিন্তু হয়েও গেল, তখন কিন্তু কেউ কেউ আপত্তি করেছিল, জানেন, কেউ কেস করেছিল, কিন্তু আদালত কিন্তু সেগুলো খারিজ করে দিয়েছে। পরীক্ষা হবে, পরীক্ষা হবে। আদালতও জানে কোনটা খারিজ করতে হয়, কোনটা রাখতে হবে, কোনটা স্টে দিতে হবে, সব ভেতর থেকে সেট করা আছে, আমি বহু আগেই বলেছি। পরীক্ষা হলো, খিচুড়ি নোটিফিকেশনে পরীক্ষা হলো। কেউ প্রশ্ন করলেন না যে ওই যে পোস্টের সংখ্যা তখন যা ছিল,
2016-তে, তারপর 2025-এর সেপ্টেম্বরে পরীক্ষা হলো, সংখ্যা কি তেমন বাড়লো? পোস্টের সংখ্যা, নাম্বার অফ ভ্যাকেন্সিজ বাড়লো কি? বাড়লো না। কেন বাড়লো না? 10 বছরে কি আর ভ্যাকেন্সি আসেনি? আসেনি, আসার কথা। 10 বছর প্রায় পরীক্ষা হয়নি। 2016 থেকে, তো প্রায় 10 বছর তো ভ্যাকেন্সি আসেনি। তখনই খেলাটা বোঝা উচিত ছিল আসলে ওরা কি চাইছে। কেউ প্রশ্ন করলেন না, করলেও আদালত সেগুলোকে গুরুত্ব দেয়নি। কিন্তু এবার কি হবে দেখুন, এবার ইতিমধ্যেই ফ্রেশারদের তাদের অনেক টনক নড়েছে। এবার শিক্ষকরা বলছেন, কি তখন তো তোমরা বাধা দিলে না, এখন আমরা ভালো পরীক্ষা দিয়েছি বলে এখন আমাদের উপর রাগ, জেলাসি। হ্যাঁ, কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফ্রেশাররা সোশ্যাল মিডিয়াতে মামলা করার কথা বলছেন, হয়েও গেছে হয়তো। কি তারা বলছেন, আমরা এটা মানব না, 10 নম্বর ওরা রয়েছে ওদের সুবিধে, আমরা ফ্রেশার, আমরা ওটা পাবো না, পোস্ট মাত্র এই কটা, পোস্ট বাড়ানো হোক, পোস্ট বাড়ানোর দাবি রাখতে হবে, এবং দরকার হলে আমাদের জন্য আলাদা করে ব্যবস্থা করতে হবে ফ্রেশারদের জন্য। এইসব বিভিন্ন রকমের দাবি তারা তুলছেন এবং মামলার কথা বলছেন। অর্থাৎ তখন শিক্ষকেরা কি বলছেন, এখানেও একতার কিন্তু কোনো জায়গা নেই, একতা নেই। আমি বহু আগেই বলেছি যে অত্যন্ত জরুরি ছিল, নেই। যত শিক্ষিত হবেন, ডিগ্রিধারী হবেন, তত বেশি অনৈক্যের শিকার হবেন। দেখবেন তথাকথিত অশিক্ষিত রিক্সাওয়ালা, মুচি, ম্যাথর, যাদেরকে আমরা নিচু চোখে দেখি, ওদের শিক্ষা দীক্ষা কম বলে একতাটা এখনো কম বেশি আছে। আর ভদ্রলোক শিক্ষিত হলে পাশের ফ্ল্যাটে মরে থাকলেও কেউ খোঁজ পায় না, পচা গন্ধ বেরোলে জানা যায় যে হ্যাঁ, কেউ একজন মারা গেছে। এই হলো ভদ্রলোকের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য। তো তাই তারা বলছে, এবার শিক্ষকেরা কি বলছেন, যারা শিক্ষকেরাও তো পরীক্ষা দিয়েছেন, তারা বলছেন, ও আগে তো বলনি তোমরা, এবার আমরা ভালো পরীক্ষা দিয়েছি তাই এখন তোমাদের ঈর্ষা হচ্ছে, জেলাসি হচ্ছে। তোমরা ভেবেছিলে এই শিক্ষকেরা বুড়ো হয়ে গেছে, সংসার টংসার সামলে, স্কুল সামলে কি করে পরীক্ষা দেবে, পরীক্ষায় ডাহা ফেল করবে। এবার আমরা ভালো পরীক্ষা দিয়েছি বলে এখন তোমাদের মনে হচ্ছে যে তোমরা পারবে না, তাই তোমরা এখন এসব মামলা টামলার কথা বলছো। আগে কোথায় ছিলে? দেখলেন মানসিকতা। অর্থাৎ এ হলো শুধুমাত্র নিজের ছোট্ট একটা ক্ষুদ্র জগৎ ডোবা, মহাসাগর না দেখা শিক্ষকের মানসিকতা। শিক্ষক এবং শিক্ষকতা শব্দ দুটো এখন পরিহাস মাত্র, an irony, nothing but an irony। তো সেটা শুরু হয়ে গেছে। অর্থাৎ এবার যদি ফ্রেশাররা মামলা টামলা ঠুকে দেয়, আদালত কিন্তু এবার নেবে। আগে পরীক্ষাটা জনতম করানো হলো, টাইমটা পাস হলো, মূলটা ঝোলানো হলো। এবার নভেম্বরে নাকি ইন্টারভিউ রেজাল্ট বেরোবে, তারপরে নাকি ডিসেম্বরে নিয়োগ হবে, সুপ্রিম কোর্ট বলেছে। তো সুপ্রিম কোর্ট তো নিজেই অনেক কিছু বলে, মাননীয়া কত কিছু করেন, কোনটা শোনেন না সেটাও সুপ্রিম কোর্ট জানে। যেগুলো শোনেন না সেগুলো নিয়ে মাননীয়ার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? এখনো পর্যন্ত হয়নি, ঝুলে থাকে। এমনকি ডিএটা দেখবেন, ডিএ মামলা শুনানি শেষ, বহু পুরনো মামলা, সেখানে পর্যন্ত আদালত রায় দান স্থগিত রেখেছে, রায় আর দিচ্ছে না। শুনানি হয়ে গেছে কিন্তু রায়টা স্থগিত রেখেছে। কেন? রায়টা যদি মাননীয়ার বিপক্ষে যায়, মানে মাননীয়াকে যদি দিয়ে দিতে হয়, হাজার হাজার কোটি টাকার ধাক্কা, মাননীয়ার সমস্যা, সেটা আদালত চাইবে না। আবার সামনে ইলেকশন আছে, আবার যদি মাননীয়ার পক্ষে যায় রায়টা, অনেকেই তো আশায় আছেন এখনো ডিএ পাবেন একেবারে কেন্দ্রীয় হারে, তারাও চটে যাবেন।
কি দরকার, মানে মাঝামাঝি জায়গায় থাক, হবে হবে। অধৈর্য হচ্ছেন কেন? হবে, স্থগিত থাকুন, বেশ ভালো। তো এই যে একটা পরিস্থিতি, চারদিকে ডামাডোল উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন যে কি উপায়। আমি তাদের বলি, আরো একবার বলি, মামলা ওদেরই অস্ত্র, সেই অস্ত্রে বা ফাঁদ, সেই ফাঁদকে চাঁদ ভেবে আপনারা পা দিয়েছেন। মামলা নয়, অস্ত্র আপনাদের অস্ত্র হওয়া উচিত হামলা। কি হামলা মানে কি অস্ত্র নিয়ে তেড়ে যাবেন? না না না, সেটা প্রত্যাশিত নয়, সে জায়গাও আপনাদের নেই, দরকারও নেই। সেটা মহাকাল যখন চাইবে তখনই হবে। এখনো এটা মহাকাল চাইছে না, যেটা আমি বলছি। কি চাইছে, কি বলছি? ঐক্যবদ্ধ সমস্ত শিক্ষক সমাজ, সম্ভব হলে সমস্ত সরকারি চাকুরি সবাই মিলে, ওটা না হয় বাদই দিলাম, ওটা তো অন্য ক্ষেত্র, সরকারি চাকরি, ওটা বাদ দিলাম। শুধু শিক্ষক সমাজ, কত লক্ষ আছে পশ্চিমবঙ্গে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক মিলিয়ে। কারণ শিক্ষক সমাজকেও তো আবার সুপ্রিম কোর্ট টেট দেওয়ার কথা বলছে, জানেন নিশ্চয়ই সে খবর। না দিলে আবার বাধ্যতামূলক অবসর, তাহলে সবাই তো বিপদে, বিভিন্ন রকমের সমস্যা। উদ্দেশ্য একটাই, ছাঁটাই। ওখানে টেট পাস না করলে ছাঁটাই, বাধ্যতামূলক অবসর। এদিকে প্রাইমারি টেট পাস করেও নিয়োগ হচ্ছে না, বসে আছে 2022-এর টেট, বিচ্ছিন্নভাবে একা একা মাঝে মাঝে কয়েকজন মিলে মানে প্রতিবাদ করছে। তাহলে শান্তিপূর্ণভাবেই করুন। জনসংখ্যাটা বাড়লে কত পুলিশ আছে ওদের, কটা ব্যারিকেড দেবে বলুন দেখি? সেটাই তো হচ্ছে না। হিসেব করে দেখুন, ওদিকে 26,000 তাদের পরিবার পরিজন, অপরদিকে টেট 2022-এর টেট কতজন কোয়ালিফাই করেছে, টেট পাস করেছে, দেখে রাখুন হিসেব। প্লাস আগেকার, প্লাস 2023-এর টেটের রেজাল্ট এখনো বেরোয়নি। তো পরীক্ষা টেট কোয়ালিফাই করুন না করুন, 1 লাখ করুন, 50,000 করুন, 60,000 করুন, সেটা বড় কথা নয়। যারা স্কুল শিক্ষকতা চাকরিটা করতে চাইছেন, মনে করছেন যে না আগের মতো করে নিয়োগ হোক, যারা এই আশাতে আছেন, সেই আশাটাকে বাস্তবায়িত করতে গেলে পথ কি? ঐক্যবদ্ধ লড়াই, মামলা নয়, জনরোষের, জনসংখ্যার হামলা, যেটা দেখলেই শাসক ভয় পায়, তাই তো? তাহলে হিসেব করুন, বেকার যুবক যুবতীর সংখ্যা, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, টেট দিচ্ছেন, এসএসসি দিচ্ছেন, অপেক্ষায় আছেন, তাদের সংখ্যা কত লক্ষ হতে পারে? সবাই মিলে যদি বিধানসভার দিকে শান্তিপূর্ণভাবে এগিয়ে যান, সেই জনসংখ্যা শুধু একবার করে যদি আওয়াজ তোলেন, তাহলে তার সমবেত ধ্বনি সমুদ্রের গর্জনকেও কিন্তু হার মানায়, যেটা শাসকরা ভয় পায়। সেটা যাতে হতে না পারে তার ওরা ব্যবস্থা করে রেখেছে, দলাদলি সৃষ্টি করে। তো এই যোগ্য অযোগ্য ভাগ, শিক্ষাকর্মী অশিক্ষক ভাগ, তাই তো? তো এই উপলব্ধিটা যদি আপনাদের না হয়, না থাকে, তাহলে তো যা হবার তাই হবে। তাহলে উপায় কি? যারা প্রশ্ন করছেন তাদেরকেই বলছি, উপায় হচ্ছে, যারা শিক্ষকতার চাকরি এখনো চাইছেন এবং ভাবছেন আগের মতো করে নিয়োগ হোক, তাদের সবাই মিলে, যুবক যুবতী নির্বিশেষে, ঐক্যবদ্ধভাবে, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় না গিয়ে, সমবেত প্রতিবাদ ধ্বনি নিয়ে শান্তিপূর্ণভাবে এই সমস্ত অচলায়তন, যেসব যারা আইন বানায়, যারা আইন করে, যারা রায় দেয়, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ঘেরাও করতে হবে। এটা পারবেন? পারবেন না।
গণতান্ত্রিক পদ্ধতিতেই তো হবে, অসুবিধে কি আছে? গণতন্ত্রে বিক্ষোভ প্রতিবাদের জায়গা আছে, ঘেরাওয়ের জায়গা আছে। আপনি নরহত্যা করছেন না, ওইটুকু যদি আপনারা করতে পারেন, কয়েক লাখ, দরকার নেই লাখ কেন, 1050 এমনিতেই তো এইভাবে যদি হিসেব করেন 50,000 ছাড়িয়ে যাচ্ছে, তবেই সম্ভব। নইলে নিয়োগ নয়, এখন বিয়োগের সময়, বহু আগেই বলেছি, সেদিকেই যাচ্ছে। সমস্ত আয়োজন ক্ষেত্র প্রস্তুত সেভাবেই করা হয়েছে। সেটা কি আপনারা পারবেন? পারবেন না। তবে ভাতার জন্য প্রস্তুত হন। তবে এখনই যে ভাতা সব পাবেন, এই যে স্টে অর্ডার দিয়ে দিচ্ছে, ইলেকশনটা যাক, 20-25 হাজার টাকা অতটা ভাতা সবাইকে তো দিতে হবে না। তো এখনো বহু খেলা বাকি। তাহলে ওই আশাতেই থাকুন। আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে ডিগ্রির উপর ভিত্তি করে ওরা ভাতার ঘোষণা করবে। সেটা ওরা ঠিক করবে আর কি। নতুন বিশ্ব ব্যবস্থায় ভাতাই ভবিষ্যৎ, ভ্যাকসিন আর ভাতা এটাই ভবিষ্যৎ। ভয় ভ্যাকসিন ভাতা, আর ভদ্রলোক ভয়ে ভদ্রলোক। ভদ্রলোকেরা প্রতিবাদ করতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না, বিচ্ছিন্ন থাকে, শুধু ফেসবুকে মাঝে মাঝে গর্জন ছাড়ে। এই হলো সমস্যা। তো তাহলে ওই একটা পথ, আর কোনো পথ নেই, ওই একটাই পথ আছে। যেটা পারবেন? পারবেন না। আবার এদিকে ওবিসি মামলাও ঝুলে আছে, জানেন নিশ্চয়ই। সেটার রায় 31শে ডিসেম্বরের মধ্যে হবে। আদালত বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে। তাহলে ওইটা আবার বলেছে কি আমার জানা নেই, কিন্তু তো ওইটা যদি ঝুলে থাকে, ওবিসির পার্সেন্টেজ কত কত হবে, কোনটা ঠিক হবে, 2009-এর পরে, 2009-10-এর পরেরটা না আগেরটা, কোন তালিকা মেনে নিয়োগ হবে, এ সমস্ত কিছু তো ঝুলে আছে। তাহলে কি করে নিয়োগ হবে 31শে ডিসেম্বরের মধ্যে? তাই আরো একবার বলি, প্যান্ডোরাস বক্সের গল্পে আশা পরিটি রয়ে গিয়েছে। অবশ্যই সেটা আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, সবার মধ্যে আছে। তাকে সঙ্গে রাখুন, ওটা ছাড়া তো বাঁচা যায় না। কিন্তু পাশাপাশি পরের লাইনটাও মাথায় রাখুন। ওটা যদি মাথায় রাখেন, তবেই কিন্তু আপনি বিকল্প জীবিকার কথা ভাবতে পারবেন, একটা পথ, আর অথবা সংঘবদ্ধ লড়াই করতে পারবেন। তাই হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট।